নির্বাচন ও দেশ নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে জনাকীর্ণ এক জনসভায় তিনি বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়, কিন্তু একটি গোষ্ঠী ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। যে কোনো রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া তিনি বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি তা বাস্তবায়ন করে। চট্টগ্রাম থেকে শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ২০ বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছর এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। পরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব 254 কিলোমিটার। এর মাঝে 6টি রাজনৈতিক জনসভা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার আয়োজন করেন। 3টি সম্পন্ন করেছেন, বাকি 3টি মধ্যরাতের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এসব জনসভায় দলীয় নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ইউসুফ আলী, মাই টিভি, কুমিল্লা। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান, এমনটাই জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলো গ্রাউন্ড মাঠে জনসভার আগে সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে পলিসি টকে যোগ দিয়ে কথা বলেন তিনি। এদিন সকাল 10টা নাগাদ চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে শুরু হয় এক মতবিনিময়। ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি, সেখান থেকে বেরিয়ে এসে দেশে করতে তরুণদের পরামর্শ নিতে চাই। অনুষ্ঠানে নিজের পরিকল্পনা জানানোর পাশাপাশি তারুণের ভাবনাও শোনেন তারেক রহমান। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না, একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না, আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন।
আসন্ন নির্বাচনে কোনো দুর্বৃত্ত ভোটের বক্সে হাত দিলে হাত গুড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় 10 দলের 3টি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়াচ্ছে। তরুণদের ভোট বক্সে হাত দিলে বা ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে। সমাবেশে এলডিপি, খেলাফত মজলিস, এনসিপি নেতারা যোগ দেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 দলীয় জোট ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা নিশ্চিত করবে। মিফতা গালিবের রিপোর্ট। দেশব্যাপী চলা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ঢাকার 4, 5, 6 এবং 7 আসনে নাগরিক সমাবেশ করে জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। দুপুরে গেন্ডারিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নেয় এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লির সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব। আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ঢাকা 6কে আধুনিক ঢাকায় পরিণত করবেন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কোনো দুর্বৃত্ত যুবকদের ভোটের বক্সে হাত দিলে হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের ভোটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। এর আগে সকালের রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা 4 এবং ঢাকা 5 সংসদীয় আসনে আয়োজিত নাগরিক সমাবেশে জামাত মনোনীত প্রার্থীরা জানান, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি নিরাপদ ঢাকা 4 গড়ার জন্য একটি উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব, আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করব। অনুষ্ঠানে জামাত আমির বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়াচ্ছে। কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলি পথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। জামাত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা নিশ্চিত করে যার যার অবস্থান থেকে দেশের জন্য অবদান রাখবে বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা সরগরম। ঢাকার বিভিন্ন এলাকা, পাড়া মহল্লা, অলি গলি চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। রাজধানীর বাড্ডা থানার ব্রাইদ এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে জানান তিনি। স্বৈরাচারের দূষণটা প্রশাসনের রন্ধে রন্ধে আছে, তাদেরকে চিহ্নিত করে নির্বাচনী দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করতে, লেভেল প্লেইং ফিল্ড করতে হলে এই দূষণদের ব্যাপারে তদন্ত করে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। রাজধানীর খিলক্ষেতের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমরা ঢাকা 18 আসনকে একটি মানবিক এবং সবচেয়ে ঐক্যবদ্ধ এবং একটি সুন্দর ঢাকা 18 গঠন করবে ইনশাআল্লাহ, যেখানে সমাজের প্রতিটি মানুষ ন্যায় বিচারের সাথে তারা এখানে বসবাস করতে পারবে। আমরা প্রতিটা জনগণকে প্রপার সেবার ব্যবস্থা করব। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন ঢাকা 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান।
ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন, শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা এবং গুণগত মান ফিরিয়ে আনার জন্য আমি এখানে 15টি অঙ্গীকার করেছি। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং গ্রিন ও ক্লিন ঢাকা পুনর্বাসন আমি উপহার দিতে চাই। অন্যদিকে রাজধানীর কলাবাগান ও এলিফ্যান্ট রোডে প্রচার প্রচারণা করেন ঢাকা 10 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। জনগণের প্রত্যাশা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি অবশ্যই বন্ধ হইতে হবে। লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি তৈরি হয়নি, ভোটাররা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। এদিকে ঢাকা 7 আসনে গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন। এ সময় নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ তো লেগেই আছে। বাজার বসিয়ে চাঁদা নেয়, ট্রাক আসলে ট্রাক থামিয়ে চাঁদা নেয়, একটা বাড়ি কিনতে গেলে চাঁদা দাও, একটা বিল্ডিং বানালে তার জন্য চাঁদা দাও। এই চাঁদাবাজরা আমি ঘোষণা করছি যে 48 ঘন্টার মধ্যে লালবাগ ছাড়া হয়ে যাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত কুষ্টিয়া দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কুষ্টিয়া জেলার নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে মাঠে সক্রিয়। কুষ্টিয়া 1 দৌলতপুর, কুষ্টিয়া 2 মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া 3 সদর এবং কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী, এই 4 আসনেই বিএনপি প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। এখন যদি আবার আমি ইলেক্টেড হতে পারি, ইনশাল্লাহ যে সমস্ত অসমাপ্ত কাজ আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজগুলো করব। আমাদের কুষ্টিয়ার জনমানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করব। এদিকে জামাতের প্রার্থীরাও আসনগুলোতে জয়ের ব্যাপারে আশাবাদী। জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় 17 লাখ। দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার ক্ষোভ ও প্রত্যাশা রয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। তারা বলছেন দল বা প্রতীক নয়, সৎ, যোগ্য ও জনকল্যাণে কাজ করবে এমন প্রার্থী তাদের পছন্দ। আমাদের কুষ্টিয়া সদর থানা জানেন একটু পোড়াটা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। সর্বোপরি শিক্ষা, নারী উন্নয়ন, শিশুদের জীবনের বিকাশ এবং সম্প্রীতি, ভালোবাসা এগুলো সৃষ্টি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ময়দান যদি লেভেল প্লেইং ফিল্ড হিসাবে ঘোষণা করতে হয় তাহলে অবশ্যই অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের মাধ্যমেই এই খোকসা কুমারখালীকে নির্বাচনের একটা নতুন পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা কথা জানিয়েছে ভোটাররা। সমস্ত যার থাকলে সেই দেবে, আর যার সমস্ত না থাকলে গরিব মানুষরা তারা কি করবে। তো আমরা চাই যে গরিব মানুষের জন্য ভালো উন্নতি করুক বা তার সাহায্য করুক। জেএমপি আমাদের কুষ্টিয়ার জন্য সুন্দর পরিবেশ গড়বে, চাঁদাবাজি, দুর্নীতি, মাদকদ্রব্য এগুলো নির্মূল করবে। আমাদের কুষ্টিয়াটাকে স্পোর্টসের দিক থেকে, স্কুল কলেজ দিক থেকে সব কিছু মিলায়ে যেন আপডেট করে ফেলে। দুর্নীতিমুক্ত কুষ্টিয়া চাই, আর কুষ্টিয়ার একটা রোডম্যাপ লাগবে যে আমাদেরকে বোঝাবে যে কুষ্টিয়াতে আমরা এমন এমন কাজ করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে, সব কিছু ভালোভাবে পরিচালনা করবে এবং ইসলামের পথে রাষ্ট্রটা যেভাবে পরিচালনা করা যায় সেভাবে পরিচালনা করবে। কুষ্টিয়া 4 আসনে এবার ভোটের লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটি এখন দেখার অপেক্ষায়। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, গত বছরের 27 আগস্ট হাইকোর্ট কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। সিএসসি আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।
জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় আগামীকাল। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত ২০ জানুয়ারি এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। ২০২৪ সালের আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম রায় ছিল। আর এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন প্রসিকিউশনের। এর মধ্যে শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৪ পুলিশ সদস্যকে। ছাত্রলীগ আওয়ামী লীগ নয়, সরকার ক্রিমিনালের জামিন দেওয়ার বিরুদ্ধে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্ত্রী ও শিশু সন্তানদের মৃত্যুতে প্যারোলে মুক্তি না মেলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, বিগত সময়ের চেয়ে আলু, পেঁয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গতবারের থেকে কিন্তু এবার আমাদের ধানের উৎপাদন 6% বৃদ্ধি পেয়েছে। আলুর উৎপাদন যদিও অন্যান্য বারের তুলনায় 14% বৃদ্ধি পেয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ছাত্রলীগ আওয়ামী লীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে। তবে আটককৃত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও তাকে কেন প্যারোলে মুক্তি দেয়া হলো না এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। এক পর্যায়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, চাল, ডাল, সয়াবিন, চিনি, পেঁয়াজ, আটা সহ প্রয়োজনীয় নিত্যপণ্যে পর্যাপ্ত যোগান ও মজুদ রয়েছে। উৎপাদন এবং আমদানির যে বিশ্লেষণ দেখেছি, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের যে ডেটা আমরা পর্যালোচনা করেছি, আমরা দেখেছি গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় 40% বেশি, যদি সামগ্রিকতার বিবেচনায় আমরা জিনিসগুলোকে দেখি। অতএব এবং বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী, তো আমরা এক্সপেক্ট করি যে ইনশাআল্লাহ বাজার স্থিতিশীল থাকবে। জুলাই অভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের কারো কাছেই ন্যূনতম সুরক্ষার সামগ্রী ছিল না। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইউনেস্কোর সাথে DRU এর সাংবাদিক সাপোর্টার ডেস্ক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, সাংবাদিকদের সুরক্ষায় শুধু সরকারের সমালোচনা করলেই হবে না, এক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোর যথেষ্ট গাফিলতি রয়েছে। আন্দোলনে 2024-এর গণ অভ্যুত্থানে 6 জন জার্নালিস্ট মারা গিয়েছেন, তাদেরকে ব্রুটালি খুন করা হয়েছিল। অনেস্টলি এটার জন্য ওয়ান অফ দ্য রিজন, এটার জন্য দায়ী হচ্ছে এই একটা জার্নালিস্টকে কোনো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়নি। যারা জার্নালিজম করলেন, যারা নিজেদেরকে একদম সামনে ফ্রন্ট লাইনে যে নিজেদেরকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদের জীবনকে উৎসর্গ করলেন, তাদের একটা হেলমেট ছিল না, তাদের একটা প্রোটেক্টিভ ভেস্ট ছিল না। দিন যত গড়াচ্ছে ততই জমে উঠেছে পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের চলমান 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শেষের দিকে হয় 23তম দিনে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতির সাথে বেড়েছে বেচা কেনাও। মেলার সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা ও দর্শনার্থীরা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত।
সময় যত গড়াচ্ছে ততই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কর্মদিবস হলেও প্যাভিলিয়নগুলোতে আগের দিনের তুলনায় বেচাকেনা চলছে অনেকটাই বেশি। ক্রেতারা নির্বিঘ্নে ঘুরে দেখছেন স্টলগুলো, কিনছেন পছন্দের নানা সামগ্রী। ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। এখন দর্শনার্থীরা শুধু দেখছেন না, কিনছেনও। পুরোটা ঘুরে দেখলাম, খুব ভালো। অ্যান্ড ভিতরে অনেক জিনিসপত্র উঠছে, তার মধ্যে আসবাবপত্রগুলো অনেক সুন্দর। হাতে তৈরি পণ্য দেখছে এবং কিনছে, মানুষের মাঝে যথেষ্ট সাড়া দেখা যাচ্ছে, যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। আমি অনেক কিছু কিনেছি, নুডলস কিনেছি, টেস্টি চিজে খাওয়া দাওয়া করেছি, আমার অনেক ভালো লাগছে। পুরো জায়গাটা আমার অনেক ভালো লাগছে এবং রাইডগুলো অনেক আমার কাছে অনেক মজাদার লাগছে। ক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে রয়েছে কড়া নজরদারি। বিআরটিসি বাসের বিশেষ সার্ভিস চালু থাকায় যাতায়াতেও ভোগান্তি কমেছে বলে জানান দর্শনার্থীরা। এখান থেকে আসতে তো একটু জ্যাম পড়ে রাস্তায়, আর এখানে এদিকে রাস্তাঘাট অনেক ভালো। এবারে মেলা ভালো হয়েছে, কেনাকাটা করেছি ভালোভাবে মোটামুটি। হ্যাঁ, ইনশাল্লাহ এভাবে প্রতি বছর হলে ভালো হয় মেলা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।